সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন করার জন্য। আজকের ক্লাসের টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই অংশটা নিয়ে আমাদের মধ্যে জটিলতার কোনো শেষ নেই। আজকে সকল জটিলতার ইনশাআল্লাহ অবসান হতে যাবে। আচ্ছা, সেন্টেন্সকে মূলত ভাব প্রকাশের ভিত্তিতে 5 ভাগে ভাগ করা যায়, এটা আমরা সবাই জানি। সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তবে আজকের ক্লাসের আলোচনায় আমি এই সকল সেন্টেন্স নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব গঠনের ভিত্তিতে সেন্টেন্সকে যে 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ছোট একটা বাক্যকে কিভাবে বড় করা যায়, কিভাবে অনেক বড় বড় বাক্যগুলোকে কানেক্ট করে অনেক সুন্দর এবং স্মার্ট করা যায়, অর্থাৎ গঠনের ভিত্তিতে সেন্টেন্স কয় প্রকার সেই বিষয়টা নিয়ে আলোচনা। তো দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার। গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল বাক্য, আরেকটা হচ্ছে কম্পাউন্ড বাক্য, আরেকটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। এদের বাংলা নামের সাথেই দেখুন ওদের বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে। সিম্পল মানে সরল বাক্য, অনেকটা আমার মতো সহজ সরল, ঠিক আছে। তারপরে হচ্ছে কম্পাউন্ড মানে হচ্ছে আপনার কম্পাউন্ড মানে হচ্ছে জটিল যৌগিক বাক্য হবে, সরি, কম্পাউন্ড মানে হবে আপনার যৌগিক বাক্য। এবং আমরা যদি কি বলি কমপ্লেক্স বলি তাহলে সেটা জটিল বাক্য হয়ে যাবে। জটিল কথাটা শুনলেই তো একটু কঠিন কঠিন ভাব চলে আসে। অবশ্যই এটা একটা জটিল বাক্য। এই বাক্যগুলোতেই আমাদের সবচাইতে বেশি প্রবলেম হয়। তো আজকে সিরিয়াল মেনটেন করে আমি সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করব। তো এই বিষয়গুলো আলোচনা করার ক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসবে সেই বিষয়গুলোর নাম আমি আপনাদের বলছি। আমরা ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো, নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো এবং ক্লজ নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো না জানলে কিন্তু কখনোই আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়ের জটিলতাগুলো বুঝতে পারবো না। প্রথমে আমি এখানে আপনাদেরকে কয়েকটা সেন্টেন্স দেখাতে যাচ্ছি, যেখানে একটা বক্সের ভিতরে 3 টাইপের সেন্টেন্সই লেখা আছে। প্রথম বাক্যটা একটু ভালো করে লক্ষ্য করুন। আচ্ছা, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। সে কি হয়ে ক্লান্ত হয়ে বিছানায় গিয়েছিলেন। সে ক্লান্ত হয়ে বিছানায় গিয়েছিলেন, এটা একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এটা একটা সিম্পল সেন্টেন্স। এর কারণ হচ্ছে আপনি লক্ষ্য করে দেখুন এই বাক্যটাতে আমি কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করেছি, সেটা হচ্ছে ওয়েন্ট। আপনারা নিশ্চয়ই সবাই জানেন ভার্বের ভিত্তি যখন হয় তখন তার পূর্বে হ্যাভ ভার্ব থাকতে হয়। তবে এই বাক্যের মধ্যে টায়ারটা মূল ভার্বের কাজ করছে না, ঠিক আছে। এবার একটু লক্ষ্য করে দেখুন পরবর্তী বাক্যতে আমি কমপ্লেক্স যখন গঠন করেছি, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। যেহেতু সে কি ছিল, অনেক ক্লান্ত ছিল, হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় চলে গিয়েছিল বা ঘুমোতে চলে গিয়েছিল। এই বাক্যটা হচ্ছে গিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি কিন্তু এই সেম জিনিসটা বোঝানোর জন্য দুইটা আলাদা আলাদা বাক্য ব্যবহার করেছি। প্রথমটা হচ্ছে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে কি ছিল, ক্লান্ত ছিল। এখানে আমরা একটা কানেক্টর ব্যবহার করেছি অ্যাজ। এই বাক্যটার মধ্যে দুইটা ফাইনাইট ভার্ব লক্ষ্য করা যাচ্ছে। প্রথম যে ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে গিয়ে ওয়াজ, এবং দ্বিতীয় যে ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে গিয়ে ওয়েন্ট। আমরা যেহেতু বাক্যটার মধ্যে দুইটা ফাইনাইট ভার্বকে ব্যবহার করেছি, তাহলে এই বাক্যটার ভিতরে দুইটা ক্লজ, তাহলে কোনো অবস্থাতেই দুইটা ক্লজ যুক্ত বাক্য সিম্পল সেন্টেন্স হতে পারে না। কারণ সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার থেকে আমরা জানি সিম্পল সেন্টেন্সে মাত্র একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্বের উপরে কাউন্ট করেই কিন্তু আমরা বাক্যগুলোতে কতগুলো ক্লজ আছে সেই বিষয়টাকে কি করব, ইন্ডিকেট করব। তো এবার পরবর্তী বাক্যতে আমরা এই জিনিসটাকে অন্যভাবে লিখতে পারতাম, হি ওয়াজ টায়ার্ড সো হি ওয়েন্ট টু বেড। সে কি ছিল, খুব ক্লান্ত ছিল, তাই সে বিছানায় চলে গিয়েছিল। তাহলে আমরা একটা জিনিসকে বোঝানোর জন্য কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে লিখতে পেরেছি বাক্যগুলোকে। আমি চাইলে বাক্যগুলোকে সিম্পল করে আলাদা আলাদা ভাবেও লিখতে পারি, এগুলাকে কানেক্টও করতে পারি, তিনভাবেই লিখতে পারি। এই তিনটা বাক্যই কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে, কোনো একজন লোক ক্লান্ত ছিল, তারপর সে কি করেছে, ক্লান্ত থাকার কারণে সে বিছানায় চলে গিয়েছে। কিন্তু আমরা যখন এগুলোকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করেছি তখন শুনতে কিন্তু অনেক ভালো লাগছে। পরবর্তী বাক্যতে হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ করা শেষে হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে গিয়েছিল, এটা একটা সিম্পল সেন্টেন্স। আফটার হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, মানে সে তার বাড়ির কাজ করার পরে হি রিটার্ন হোম, সে বাড়ি চলে গিয়েছিল। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কেন একটা কমপ্লেক্স সেন্টেন্স? এটা কমপ্লেক্স সেন্টেন্স এই কারণে, কারণ হচ্ছে এই বাক্যটার মধ্যে যে কানেক্টর ব্যবহার হয়েছে সেটা আফটার। আফটার কানেক্টর কমপ্লেক্স সেন্টেন্সই ব্যবহার হতে পারে। তারপরে লক্ষ্য করে দেখুন এই বাক্যটাতে ফাইনাইট ভার্ব দুইটা ফাইনাইট ভার্ব। সেই দুইটা ফাইনাইট ভার্ব আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? একটা হচ্ছে ফিনিশড, হ্যাড এর পরে বসেছে, মূল ভার্বের টেন্স অনুসারে কাজ করেছে সে। আর একটা হচ্ছে রিটার্ন, ভার্বের পাস্ট ফর্ম হিসেবে বসেছে। তাহলে এটাও একটা কি টেন্স, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো কম্পাউন্ডের মধ্যে কানেক্টর হিসেবে কিন্তু অ্যান্ড, বাট, অর ওরা আসে। যখন আলোচনা করব তখন আরো ক্লিয়ার করে দিব। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, আমি এখানে একটা আলাদা বাক্য লিখেছি, এটাকে কানেক্ট করেছি অ্যান্ড দিয়ে। মাত্র আপনারা একজন জিজ্ঞেস করেছেন যে কানেক্টর কি ব্যবহার করতে হবে কিনা, তো এখানে কিন্তু আমরা একটা কানেক্টর ব্যবহার করেছি অ্যান্ড ব্যবহার করে আমি আরেকটা বাক্য লিখেছি, হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে গিয়েছিল। আমি কিন্তু আলাদা আলাদা দুইটা বাক্যকে অ্যান্ড দিয়ে কানেক্ট করেছি। তো এটাও একটা সেন্টেন্স, তবে এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কারণ কি, এই বাক্যটার মধ্যে কি আছে, দুইটা কানেক্টর আছে, ঠিক আছে। দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে গিয়ে কি ফিনিশড, আর একটা হচ্ছে গিয়ে আপনার রিটার্ন।
কিন্তু প্রথম বাক্যগুলোতে একটা করে ভার্ব থাকার কারণে আমরা সেখানে এগুলোকে সিম্পল বলেছি। এভাবে কিন্তু সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য, কম্পাউন্ড বাক্য তৈরি হয়। যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্য তৈরি হয় তখন সেখানে একাধিক ক্লজ থাকবে। একাধিক ক্লজ থাকার অর্থ সেখানে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ফাইনাইট ভার্ব এবং ক্লজ এই বিষয়টা জানা জরুরি, তাই না, বাক্য বুঝতে হলে। তার আগে এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। প্রথমে যে বাক্যটা আমরা লিখেছি, দিস ইজ অ্যান স্টোরি বুক, এটা একটা কি, এটা একটা কি, গল্পের বই। আচ্ছা, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা কি, খুবই মজার আর কি, বইটা অনেক মজার। দুইটা বাক্য। আরেকটা বাক্য লিখেছি, আই লাইক ইট ভেরি মাচ, আমি এই বইটাকে খুব পছন্দ করি। লক্ষ্য করে দেখুন আমি তিনটা বাক্য সিম্পল টেন্সে লিখেছি আলাদা আলাদা ভাবে। আমরা যদি এভাবে একটা বিষয় সম্পর্কে তথ্য দিতে গিয়ে আলাদা আলাদা ভাবে এভাবে ছোট ছোট অনেকগুলো বাক্য তৈরি করি, তাহলে বাক্যের সৌন্দর্য নষ্ট হবে। আপনারা চাইলে এই তিনটা বাক্যকে কিন্তু কানেক্ট করতে পারেন, কানেক্ট করে একটা বাক্যের মধ্যে নিয়ে আসতে পারেন। সেটা কিভাবে? দিস ইজ আ স্টোরি বুক দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, সো আই লাইক ইট ভেরি মাচ। পুরো বাক্যতে একটা মাত্র ফুল স্টপ ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই যে, আর কোনো ফুল স্টপ কিন্তু নাই। এখন আপনি যাকে জিজ্ঞেস করেন না কেন, সে কিন্তু এই পুরো বাক্যটাকে একটা সেন্টেন্স বলবে, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্স তো একটা, তাই না? এখন আমি এই বাক্যটাকে কিভাবে কানেক্ট করেছি একটু লক্ষ্য করে দেখুন। দিস ইজ আ স্টোরি বুক, এই বাক্যটার পরে আমি একটা কানেক্টর ব্যবহার করেছি দ্যাট। দ্যাট ব্যবহার করে আমি এই যে বাক্যের বাকি অংশগুলো আছে সেগুলো অ্যাড করে দিয়েছি, ইজ ভেরি ইন্টারেস্টিং। এই দ্যাটের কাজ কি? এই দ্যাটের কাজ হচ্ছে পূর্ববর্তী যে নাউনটা আছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। তাহলে দ্যাট এখানে তার পূর্ববর্তী যে নাউনটা আছে স্টোরি বুক, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য কি প্রদান করেছে? বইটা খুব ইন্টারেস্টিং। তারপরে আমি আরেকটা কানেক্টর ব্যবহার করেছি সো। এই যে সো কানেক্টরটা ব্যবহার করেছি, এই সো কানেক্টরটা কি করেছে? অতিরিক্ত যে আরো একটা তথ্য আছে সেই তথ্যটাকে পূর্ণরূপে প্রকাশ করেছে, আই লাইক ইট ভেরি মাচ। তাহলে এখন কিন্তু বাক্যটা শুনতে অনেক ভালো লাগছে। দিস ইজ আ স্টোরি বুক দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, সো আই লাইক ইট ভেরি মাচ। শুনতে ভালো লাগছে, যে কেউ শুনলেই বুঝবে কিন্তু আপনি কয়টা তথ্য এখানে অ্যাড করতে চেয়েছেন। তো আমরা যদি শুধুমাত্র আজকের ক্লাসটা ভালো করে বুঝি, তাহলেই কিন্তু এভাবে ছোট ছোট বাক্যগুলোকে কানেক্ট করতে পারবো। এটা খুব বেশি কঠিন নয়। সেই সাথে আমরা বাক্যগুলোতে চেষ্টা করব ফ্রেজের ব্যবহার করা, গ্রুপ ভার্বের ব্যবহার করা, তাহলে বাক্য আরো বেশি স্মার্ট হয়ে যাবে। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমত সিম্পল সেন্টেন্স কি জিনিস? আ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান হুইচ হ্যাজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। আচ্ছা, প্রথম লাইনে আমি যে কথাটা লিখেছি, একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটা কিছু যা কিনা কি করে, ফাইনাইট ভার্বকে নির্দেশ করে, একটা মাত্র ফাইনাইট ভার্বকে নির্দেশ করে। অর্থাৎ কোনো বাক্যের ভিতরে আমরা যদি শুধুমাত্র একটা মাত্র ফাইনাইট ভার্ব পাই, তাহলে সেটাই সিম্পল সেন্টেন্স। সেটাই কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। অর্থাৎ ফাইনাইট ভার্বের উপরে বেস করেই কিন্তু আপনাকে সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেই বিষয়টা ফাইন্ড আউট করতে হবে। তো সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা কি করে, টেন্সের নিয়ম মানে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, তার আগে এখানে কিছু এক্সাম্পল লক্ষ্য করি। আই ওয়ান্ট টু রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখতে চাই। বাক্যটাতে লক্ষ্য করে দেখুন একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, আমরা কিন্তু অন্য কোনো ফাইনাইট ভার্ব আর দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কোন ফাইনাইট ভার্ব? এই ওয়ান্ট। আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে এই বাক্যটার ভিতরে রাইটটা একটা ফাইনাইট ভার্ব, সেটা কখনোই সম্ভব নয়। সেটা কেন সম্ভব নয়? কারণ আমরা রাইটের আগে টু ব্যবহার করেছি। এখন আপনাকে জানতে হবে যদি কোনো ভার্বের আগে টু ব্যবহৃত হয়, তাহলে সেই টু যুক্ত ভার্বটা কখনোই বাক্যে ভার্বের কাজ করে না। এই যে সিম্পল বিষয়টা আছে, এটা আপনার জানা জরুরি। তখন সেই ভার্বটা হয়ে যায় নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব বাক্যে নাউনের মতো কাজ করে। তাহলে এই অংশটা যদি নন ফাইনাইট ভার্ব হয়, তাহলে আই সাবজেক্ট, ওয়ান্ট অর্থ কি ভার্ব, আর লেটার এই বাক্যের অবজেক্ট। তাহলে এখানে কি হলো, এই আই ওয়ান্ট টু রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখতে চাই, এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স, যেহেতু আমরা একটা মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করেছি। এবার পরবর্তী বাক্যে, প্লেইং ক্রিকেট ইজ নট ব্যাড ফর হেলথ, ক্রিকেট খেলা স্বাস্থ্যের জন্য খারাপ নয়। এখানে লক্ষ্য করে দেখুন বাক্যটার ভিতরে ইজটা হচ্ছে একমাত্র ফাইনাইট ভার্ব। অনেকের কাছে মনে হতে পারে প্লেইং এই বাক্যের ভার্ব, কিন্তু বন্ধুরা এই বাক্যের মধ্যে প্লেইংটা ভার্ব না। আমি যদি বাক্যটাকে এইভাবে লিখতাম, আই এম প্লেইং ক্রিকেট, এভাবে যদি লিখতাম যে আই এম প্লেইং ক্রিকেট, তাহলে যদি আমি এইভাবে লিখতাম, তাহলে অবশ্যই আমরা প্লেইং কে এই বাক্যের ফাইনাইট ভার্ব বলতাম। কারণ হচ্ছে সে টেন্সের নিয়ম মেনেছে। কারণ টেন্সের নিয়ম অনুসারে আমরা জানি যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন তার পূর্বে টু বি ভার্ব থাকতে হবে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কিন্তু আমরা এখানে প্লেইং এর পূর্বে কোনো টু বি ভার্বকে দেখছি না। এম, ইজ, আর, ওয়াজ, আর কেউ নেই। শুধু তাই নয়, ও কিন্তু বাক্যের সাবজেক্টের স্থানে বসেছে। তো এই কারণগুলোর কারণে প্লেইং কে আমরা কি বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো। তো এই নন ফাইনাইট ভার্বটা জেরান্ট হইতে পারে বা প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, কিন্তু কখনোই ফাইনাইট ভার্ব না। তাহলে এই বাক্যে ফাইনাইট ভার্ব একটা, ইজ নট ব্যাড ফর হেলথ।
তাহলে বাক্যের এই আরেকটা অংশ অতিরিক্ত অংশ, তাহলে পুরো বাক্যটা মিলে একটা বাক্য হয়েছে, যেটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এবার পরবর্তী বাক্য দেখুন, মাই টিচার টিচেস মি ইংলিশ। খুবই সহজ, এখানে একমাত্র ভার্ব টিচেস। আই ওয়ান্ট টু রাইট এ লেটার, এটা তো লিখেছি। তো এই বাক্যগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলছি। কেন সিম্পল সেন্টেন্স বলছি? কারণ হচ্ছে বাক্যগুলোতে একটা ফাইনাইট ভার্ব। তো অবশ্যই তাহলে ফাইনাইট ভার্ব কি জিনিস জানা জরুরি। আচ্ছা, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ইন ইংলিশ গ্রামার আ ফাইনাইট ভার্ব ইজ আ ফর্ম অফ আ ভার্ব দ্যাট শোস এগ্রিমেন্ট উইথ আ সাবজেক্ট এন্ড ইজ মার্কড ফর টেন্স। একটু লক্ষ্য করে দেখুন এই বাক্যতে আমি কতগুলো তথ্য একসাথে অ্যাড করেছি। আ ইংলিশ গ্রামার, একটা ইংলিশ গ্রামারে আ ফাইনাইট ভার্ব ইজ আ ফর্ম অফ এ ভার্ব। একটা ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম দ্যাট, এই যে দ্যাট, এটা একটা কানেক্টর, এটা কানেক্ট করেছে বাক্যের এই অংশটা, এটা হচ্ছে বাক্যের কি প্রথম অংশ। এই প্রথম অংশের সাথে এই দ্যাট একটা কানেক্টর যুক্ত হয়েছে, দ্যাট শোস, যা কিনা কি করে, শো করে, দেখায়, এগ্রিমেন্ট একটা চুক্তি দেখায়, উইথ আ সাবজেক্ট একটা সাবজেক্টের সাথে। তাহলে এই দ্যাট থেকে শুরু করে এই এগ্রিমেন্ট পর্যন্ত এটা হচ্ছে বাক্যের আরেকটা অংশ। কেন এটা বাক্যের আরেকটা অংশ, কেন এই অংশটা বাক্যের আরেকটা অংশ, আমরা তো এটা পড়ার বিষয় না, এটা জাস্ট আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাচ্ছি বাক্যটা কিভাবে আমরা বড় করেছি। আর ইংলিশ গ্রামার ফাইনাইট ভার্ব ইজ আ ফর্ম অফ ভার্ব, এই বাক্যের মধ্যে ইজ একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশটুকুকে আমরা একটা অংশ বলতে পারি বাক্যের। তাহলে এখানে একটা ক্লজ আছে, তারপরে দ্যাট একটা কানেক্টর এসেছে, দ্যাট শোস এগ্রিমেন্ট, দ্যাট শোস এগ্রিমেন্ট উইথ আ সাবজেক্ট। এই বাক্যের ভিতরে এই অংশটা হচ্ছে কি আরেকটা ক্লজ, কারণ এখানে আমরা আরেকটা ভার্ব শোস ইউজ করেছি। তাহলে এই যে দ্যাট থেকে শুরু করে এগ্রিমেন্ট উইথ আ সাবজেক্ট, এটা হচ্ছে বাক্যের আরেকটা অংশ। তারপরে লক্ষ্য করুন আমরা এন্ড ব্যবহার করেছি, এটা আরেকটা কানেক্টর। এন্ড ব্যবহার করে আমরা আরেকটা অংশ লিখেছি ইজ মার্ক ফর টেন্স, এটা টেন্সের জন্য মার্ক করা হয়, মানে টেন্স কি নির্দিষ্ট করে। তাহলে ফাইনাইট ভার্বের কাজ কি, আমরা কিন্তু এই তিনটা বাক্যকে কানেক্ট করে বুঝাই দিয়েছি ফাইনাইট ভার্ব কি জিনিস। তাহলে এই বাক্যটাকে কখনোই আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারবো না, তবে এটা একটা সেন্টেন্স অবশ্যই। তাহলে এই বাক্যটার মধ্যে কয়টা ক্লজ আছে আপনারা বলুন তো, আপনারা বলতে পারবেন এই বাক্যের ভিতরে কয়টা ক্লজ আছে? হাউ মেনি ক্লজ আর দেয়ার ইন দিস সেন্টেন্স? এই বাক্যটার ভিতরে কয়টা ক্লজ আছে? দুইটা। তিনটা ক্লজ, তিনটা ক্লজ, তিনটা ক্লজ। কেন তিনটা ক্লজ? এই যে একটা ভার্ব, এই ইজটা কি এই বাক্যের ভার্ব না? আপনারা বলুন তো ইজটা কি এই বাক্যের ভার্ব? জি অবশ্যই ইজটা এই বাক্যের ফাইনাইট ভার্ব, টেন্সের নিয়ম মেনেছে। ইংরেজি গ্রামারে আ ফাইনাইট ভার্ব ইজ আ ফর্ম অফ ভার্ব। ফাইনাইট ভার্বটা কি? ভার্বের একটা ফর্ম, ভার্বের একটা ফর্ম অফ কি করেছে, এই ফর্ম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। এটা একটা নাউন, আ ভার্ব আরেকটা নাউন। তাহলে দুইটা নাউনের মধ্যে কানেকশন তৈরি করে কে? প্রিপজিশন তৈরি করে। তাইলে অফ আ ভার্ব, তাহলে এটা একটা ফ্রেজ ভার্বের, অফ আ ভার্ব এটা একটা কি ফ্রেজ। ঠিক আছে, তাহলে একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? একটা ক্লজ বলবো, হলুদ করে দিই। আচ্ছা, এবার দ্যাট একটা কানেক্টর এসেছে বাক্যের ভিতরে, এই বাক্যাংশের ভিতরে শোসটা কি ভার্ব না? শোসটা কি? অবশ্যই ভার্ব। আপনারা নিশ্চয়ই জানেন ভার্বের সাথে যখন ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হওয়ার ক্ষমতা রয়েছে, এবং নাউনের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয়, অন্য কারোর সাথে কখনো কিন্তু অ্যাজ বা ইএস যুক্ত হয় না। তাহলে শোস অবশ্যই একটা ভার্ব, এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা কি করে, শো করে। তাহলে এই যে দ্যাট, দ্যাট কার সম্পর্কে তথ্য দিচ্ছে? এই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। এই ভার্বটা কি দেখায় আমাদেরকে? এগ্রিমেন্ট, চুক্তি দেখায়। কার সাথে চুক্তি? একটা সাবজেক্টের সাথে চুক্তি। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নাম শুনেছি। তাহলে এই উইথ কানেক্টরটা কি করেছে? এটা কিন্তু ভার্ব না, এখানে উইথ কানেক্ট করেছে এই এগ্রিমেন্টের সাথে। কার? সাবজেক্টের। চুক্তিটা কার সাথে? সাবজেক্টের সাথে। তাহলে প্রিপজিশন কি করে? দুইটা নাউনকে বা প্রোনাউনকে কানেক্ট করে। তাহলে উইথ এখানে দুইটা নাউনকে কি করেছে? কানেক্ট করেছে না? তাহলে এখানে উইথ হলো এখানে কানেক্টর। তো উইথ আর সাবজেক্ট এই বাক্যের মধ্যে আরেকটা ফ্রেজ। তারপরে এন্ড এর পরে এই যে ইজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব, মার্কড ফর টেন্স, যেটা টেন্সের জন্য মার্কড করা হয়। তাহলে এখানে যেহেতু তিনটা ফাইনাইট ভার্ব, তাহলে এই বাক্যে কয়টা ক্লজ? তিনটা ক্লজ। ঠিক আছে, তো এইভাবে নন ফাইনাইট ভার্বস আর নট মার্কড ফর টেন্স এন্ড ডু নট শো এগ্রিমেন্ট উইথ আ সাবজেক্ট। নন ফাইনাইট ভার্ব কি করে না? বাক্যের ভিতরে টেন্সকে মার্ক করতে পারে না, এবং সাবজেক্টের সাথে তাদের কোনো চুক্তি নেই। ইজ দেয়ার ইজ জাস্ট ওয়ান ভার্ব ইন আ সেন্টেন্স, দ্যাট ভার্ব ইজ ফাইনাইট। যদি বাক্যের ভিতরে কি থাকে? একটা মাত্র সিম্পল ভার্বের মধ্যে কি থাকবে? একটা মাত্র ফাইনাইট ভার্ব আমরা খুঁজে পাবো। তাহলে আমরা যত বড় বাক্যই হোক না কেন, আমরা যদি বাক্যের ভিতরে একটা মাত্র ফাইনাইট ভার্ব খুঁজে পাই, তাহলে সেখানেই সেটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এবার আপনারা আমাকে এতটুকু বলুন তো, এই অংশটুকুর ভিতরে আমরা কি এটাকে সিম্পল সেন্টেন্স বলতে পারি না নন ফাইনাইট ভার্ব বলবো? আপনারা এটা বলুন, এই লাল রঙের। Non-finite verbs are not marked for tense and do not shows agreement with a subject. এটা কি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স? মানে সিম্পল কিনা আমাকে জাস্ট এতটুকু বলুন। আমরা যতদিন না
বড় বড় বাক্য তৈরি করতে পারবো, স্মার্ট বাক্য তৈরি করতে পারবো, ততদিন কিন্তু আমাদের স্মার্ট মানে স্পোকেন স্কিল কখনোই ডেভেলপ করবে না। তো মাত্র আমি যেই অংশটুকু আলোচনা করেছি সেখানে বারবার ক্লজের কথা বলেছি। তো আজকের ক্লাসে যদি আমি ক্লজ সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের না দিই তাহলে ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। আমি এখন ক্লজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ক্লজ যারা বুঝতে পারেন তাদের কাছে আজকের ক্লাস একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ ক্লাসের বাকি যে অংশগুলো বলবো একেবারে 5 মিনিটে শেষ হবে যদি আপনার পক্ষে ক্লজ বোঝা সম্ভব হয়। ক্লজের বাংলা অর্থ হচ্ছে গিয়ে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। ওয়ার্ডকে ভাঙলে আমরা সিলেবল পাই, এটা অবশ্যই আপনারা জানেন। যে কোনো ওয়ার্ডকে ভাঙা যায়, ওয়ার্ডকে ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করি বড় বড় ওয়ার্ড গুলোকে। ঠিক তেমন ভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলোকে ভাঙলে একাধিক ক্লজ আপনি পাবেন, কিন্তু সিম্পল সেন্টেন্সকে ভাঙলে আপনি কখনোই আলাদা ক্লজ পাবেন না। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি ফাইনাইট ভার্বের উপরে বেস করেই ক্লজ হয়, এবং যখন বাক্যের ভিতরে একটা ক্লজ থাকে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, এটাই হচ্ছে মূল কারণ। তাহলে ফাইনাইট ভার্ব থাকলে বুঝবেন সেখানে একটা ক্লজ, একটা ফাইনাইট ভার্ব থাকলে। আর যদি একাধিক ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেখানে একাধিক ক্লজ। তবে নন ফাইনাইট ভার্ব বাক্যের ভিতরে থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব থাকলে কোনো সমস্যা নাই। নন ফাইনাইট ভার্ব আমরা চিনবো কিভাবে? আমরা যখন ভার্বের আগে টু দেখবো, এক কথায় সোজা কথা, যখন আমরা ভার্বের আগে টু দেখবো সেটাও বাক্যের ভিতরে ভার্ব না, সেটা নন ফাইনাইট ভার্ব, তার নাম ইনফিনিটিভ, এটা বুঝে নেবেন। ইতিমধ্যে এক্সাম্পল দেখিয়েছি। তারপরে ধরুন ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু সেই ভার্বটা টেন্সের নিয়ম মানছে না, তাহলে সেটাও নন ফাইনাইট ভার্ব। যেমন পার্টিসিপল বা জিরান্ডের ক্ষেত্রে এই কথাটা হয়, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং একটা নন ফাইনাইট ভার্ব। এরপরে ভার্বের ভি3 ফর্ম, পারফেক্ট টেন্স বাদে যখন ভার্বের ভি3 হবে তখন সেটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব। যেমন ধরুন আমি একটা বাক্য বলি, দিস ইজ আ ব্রোকেন চেয়ার, ব্রোকেন চেয়ার, CHAIR, এটা একটা বাক্য বললাম। আরেকটা বাক্য বলি, I have broken this chair, broken this chair। এই দুইটা বাক্যের মধ্যে আমরা দুইবার দুইবার ব্রোকেন শব্দটা ব্যবহার করেছি। লক্ষ্য করে দেখুন, ভার্বের ভি3 ফর্ম, কিন্তু এই বাক্যতে ব্রোকেনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ আর্টিকেলের পরে বসেছে, সে টেন্সের নিয়ম মানেনি, সে সাবজেক্ট অনুসারে পরিবর্তনও হবে না, সে নাউনকে মডিফাই করার কারণে সে একটা অ্যাডজেক্টিভ হয়ে বাক্যের ভিতরে কাজ করছে, তাহলে সে একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যেটাকে কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল বলা হয়, তাই না? পার্টিসিপল বলা হয়। আচ্ছা, তারপরে আই হ্যাভ ব্রোকেন দিস চেয়ার, এই জায়গাতে কিন্তু ব্রোকেন আবার ফাইনাইট ভার্ব, কারণ সে টেন্সের নিয়ম মেনেছে, হ্যাভ এর পরে ভার্বের ভি3 হয়। তো এইরকম যদি না হয়, যেমন ব্রোকেন যদি হয় বাক্যের ভিতরে, তাকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব বলবো। তো এইভাবে আমরা নন ফাইনাইট ভার্ব বুঝতে পারলে কিন্তু ক্লজ বুঝতে পারবো, ক্লজ বুঝতে পারলে সেন্টেন্স বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। একটু ভালো করে এই বিষয়টা বুঝতে হবে। প্রিন্সিপাল ক্লজ, তারপরে আপনার সাবঅর্ডিনেট ক্লজ এবং কি কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তো এই বাক্যটা একটু ভালো করে লক্ষ্য করুন। আই হ্যাভ আ কাউ হুইচ ইজ রেড, আমার একটা গরু ছিল যা কিনা লাল রঙের। আমি বাক্যতে দুইটা তথ্য কানেক্ট করেছি। আমার একটা গরু ছিল, সেই গরুটার রং ছিল লাল রঙের। আমি দুইটা বাক্যকে দুইবারে না লিখে একটা বাক্যে বলেছি, আই হ্যাভ আ কাউ হুইচ ইজ রেড। এই বাক্যের ভিতরে ফাইনাইট ভার্ব দুইটা, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে গিয়ে ইজ। যেহেতু বাক্যের ভিতরে দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে অবশ্যই এই বাক্যের ভিতরে দুইটা ক্লজ। প্রথম ক্লজ হচ্ছে গিয়ে আই হ্যাভ আ কাউ। ঠিক আছে, তো আমরা এখানে প্রিন্সিপাল ক্লজের কথা বলছি। এবার একটু আলোচনা করা যাক। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আই হ্যাভ আ কাউ, আপনারা কি আমার বক্তব্য ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি? বলুন তো। আচ্ছা, আপনারা আমার বক্তব্য ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার আমি বাক্যটাতে এটা বলবো না, আমি জাস্ট বলবো হুইচ ইজ রেড, যা কিনা লাল ছিল। এখন কি আপনাদের কাছে বক্তব্য ক্লিয়ার হয়েছে? না না, আপনারা বুঝতেছেন না যে আসলে কি ছিল, তবে বাক্যের অংশ কিন্তু এটা। তাহলে এই অংশটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু আগের যে অংশটা ছিল সেটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। এই জন্য এই দুইটা অংশের মধ্যে আমরা আই হ্যাভ আ কাউ এই অংশটাকে প্রিন্সিপাল ক্লজ বলবো। এটাকে কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে স্বাধীন বাক্য, যেই বাক্য অন্য বাক্যের উপরে ডিপেন্ড করে না। তাহলে এই বাক্য কিন্তু তার পরবর্তী বাক্যের উপরে ডিপেন্ড করে না, বাক্য তার অর্থ প্রকাশ করতে পেরেছে, তাহলে এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এবার আসা যাক পরবর্তী বাক্যে। রিনা বট আ পেন হুইচ ওয়াজ কস্টলি, রিনা একটা কলম কিনেছিলেন যা কিনা কি ছিল? খুবই মূল্যবান ছিল। এই বাক্যের ভিতরে দুইটা ক্লজ। কেন দুইটা ক্লজ? কারণ বাক্যের ভিতরে কয়টা ভার্ব? দুইটা ভার্ব, একটা হচ্ছে বট আর একটা কি ওয়াজ। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুইটা ক্লজ। আমরা বাক্য দুইটাকে আলাদা কিভাবে করব? আপনি কানেক্টর দেখেন, কে কানেক্টর? এখানে এখানে হুইচ হচ্ছে গিয়ে কানেক্টর, তো ও সহ বাকি অংশটা আলাদা করে দিলাম। এবার আসুন আমরা অর্থ করি আলাদা করে। রিনা বট আ পেন, রিনা একটা কলম কিনেছিলেন। এবার আপনারা বলুন তো, আমি যদি জাস্ট এই অংশটুকু আপনাদেরকে বলি, আপনারা কি আমার বাক্যের অর্থ বুঝতে পারবেন? আমি একটা কলম কিনেছিলাম, বাক্যের অর্থ বোঝা যাচ্ছে?
নো হ্যাঁ অবশ্যই বুঝতে পারতেছেন। আমি একটা কলম কিনেছিলাম, আমি আপনাদেরকে বললাম আজকে কিন্তু আমি একটা নতুন কলম কিনেছিলাম। আপনারা কি আমি কি বলেছি বুঝতে পারছেন না? অবশ্যই বোঝা যাচ্ছে, ইলিয়াস তাই না? ভাইয়া ক্লাসে মনোযোগ দেন। আচ্ছা, পরবর্তীতে স্যার, দেখুন হুইচ ওয়াজ আরেকটু কস্টলি। আসতে স্যার। হুইচ ওয়াজ কস্টলি এই অংশটা যদি আমি আলাদাভাবে বলি, তাহলে এই অংশটা কিন্তু তার বক্তব্য ক্লিয়ার ভাবে প্রকাশ করতে পারবে না, যা কিনা মূল্যবান ছিল। আমি যদি আপনাদেরকে এই কথাটা বলি, বাকি অংশ যদি না বলি, তাহলে আপনারা কিন্তু কনফিউজ থাকবেন, যা কিনা মূল্যবান ছিল সেটা কি। তাহলে দেখা যাচ্ছে এই বাক্যের মধ্যে প্রথম অংশটা মানে রিনা বটা পেন, এই অংশটা অন্য বাক্যের উপরে ডিপেন্ড করে না, অন্য অংশের উপরে ডিপেন্ড করে না। তাহলে এটা হচ্ছে গিয়ে এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো প্রিন্সিপাল ক্লজ তাহলে সেই অংশ, বাক্যের যেই অংশ অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো অংশের উপরে ডিপেন্ড করে না, সেটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ বলবো। ঠিক আছে, তো প্রিন্সিপাল ক্লজ বুঝতে পারলে আপনারা সাবঅর্ডিনেট ক্লজও বুঝতে পারবেন। তো এই বাক্যগুলোর ভিতরে আমি যে অংশগুলো বলেছি, যেমন ধরেন হুইচ ওয়াজ কস্টলি, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ তারা স্বাধীনভাবে তাদের অর্থ প্রকাশ করতে পারে না। কারণ সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজ যেই ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না। এই বাক্যতে হুইচ ওয়াজ কস্টলি, এটা কিন্তু রিনা বট আ পেন এই অংশটা ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি? যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া একা একা অর্থ প্রকাশ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, বা অধীন বা পরাধীন কি বলে, অধীন বাক্য বলে তাকে। ঠিক আছে, তারপরে এই বাক্যের ভিতরে আরেকটা বাক্য দেখি আমরা, আই বট আ পেন হুইচ ইজ রেড, তারপরে আই হ্যাভ আ কাউ হুইচ ওয়াজ রেড, এই বাক্যটার ভিতরে হুইচ ইজ রেড, এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই অংশটা উচ্চারিত হওয়ার জন্য আমাকে প্রিন্সিপাল ভার্বের সাহায্য নিতে হবে। এটাই হচ্ছে দুইটা অংশের মধ্যে তফাৎ। তাহলে কোঅর্ডিনেট তো আরো সহজ, এটা একেবারে আরো সহজ। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেখানে একাধিক আপনার প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ দুইটা ক্লজ যদি থাকে এবং দুইটাই যদি আলাদা আলাদা ভাবে স্বাধীন থাকে, তাহলে একটাকে আরেকটার কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন ধরুন এই বাক্যতে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সে হয় গরিব কিন্তু সে হয় সৎ। ঠিক আছে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা এইভাবে আমি লিখতে পারতাম। এই বাক্যতে লক্ষ্য করে দেখুন, হি ইজ পুয়ার এটা একটা আলাদা বাক্য, হি ইজ অনেস্ট এটা একটা আলাদা বাক্য, দুইটা কিন্তু স্বাধীন বাক্য। আমি যদি প্রথম অংশটা না লিখি, তাহলে হি ইজ অনেস্ট সে আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারবে। আমি যদি আবার সেকেন্ড অংশটা না লিখি, তাহলে সেও আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারবে। অর্থাৎ কেউ কারো উপরে ডিপেন্ড করে না, কিন্তু একটা কানেক্টর আমরা ব্যবহার করেছি বাট, এবং ভার্ব এখানে দুইটা, এই জন্য এটা হচ্ছে কি একটা কি সিম্পল সেন্টেন্স না, কারণ এখানে একাধিক ক্লজ, দুইটা ভার্ব থাকার কারণে। তো এভাবে আমরা ক্লজকে চিনতে পারবো একটা বাক্যের মধ্যে যদি একাধিক অংশ থাকে। তো কিছুক্ষণ আগে আমি যে বিষয়টা আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখিয়েছি, সেখানে কিন্তু একাধিক ক্লজ ছিল। ঠিক আছে, সেখানে কি ছিল? একাধিক ক্লজ ছিল। আচ্ছা, এখানে তাহলে একটু লক্ষ্য করুন তো, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড উই কুডন্ট স্টার্ট আওয়ার জার্নি, এখানে কয়টা ক্লজ আছে বলুন তো আপনারা? লাস্টের বাক্যটাতে দুইটা ক্লজ আছে। কেন দুইটা ক্লজ? প্রথমে কাকে দেখতে হবে? ফাইনাইট ভার্বকে চিনতে হবে। বাক্য দুটো থেকে ফাইনাইট ভার্ব গুলো ফাইন্ড আউট করুন। বলুন ফাইনাইট ভার্ব কারা কারা? এই ওয়াজ আরেকটা কি? আরেকটা হচ্ছে স্টার্ট। হ্যাঁ, আচ্ছা, এবার আসা যাক আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই বাক্যটা থেকে চিনবো। আমরা দুইটা বাক্যকে আলাদা করে দিই। যেহেতু কি ছিল, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, আমরা যদি জাস্ট এতটুকু বলি, লাস্টের অংশ না বলি, আপনি কি অর্থ বুঝতে পারবেন? যেহেতু আবহাওয়াটা ঠান্ডা ছিল, আর কিছু বললাম না আপনাকে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে স্যার কি হয়েছিল, আপনি কিন্তু আমার বক্তব্য ক্লিয়ার বুঝতে পারবেন না। তাহলে এই অংশটা কি ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে তার অংশ প্রকাশ করতে পারে? পারে না। তাহলে এই অংশটাকে আমরা কি প্রিন্সিপাল ক্লজ বলবো নাকি সাবঅর্ডিনেট ক্লজ বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো। মাশাআল্লাহ, ভালো। আর এবার যদি এতটুকু বলি, উই কুডন্ট স্টার্ট আওয়ার জার্নি, আমরা আমাদের ভ্রমণ শুরু করতে পারিনি। এবার কি আপনি আমার বক্তব্য বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার বোঝা যাচ্ছে, ওর হেল্পের দরকার নেই। তাহলে এটাকে আমরা কি ক্লজ বলবো, প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট বলবো? প্রিন্সিপাল ক্লজ বলবো। মাশাআল্লাহ, ভালো। এবার আসা যাক এই বাক্যতে, ইউ শুড ডু অর ইউ উইল ডাই, তোমার করা উচিত অথবা তুমি মরে যাবা। ঠিক আছে, এই বাক্যতে আমরা দুইটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাই। তাহলে এখানেও দুইটা ক্লজ। এবার দেখুন, একটা কিন্তু আরেকটার উপরে ডিপেন্ড করে না। ইউ শুড ডু তোমার করা উচিত, আপনি আমার বক্তব্য কিন্তু বুঝতে পারবেন। ইউ উইল ডাই তুমি মরে যাবা, এটাও বুঝতে পারবেন। তাহলে এখানে দুইটা বাক্য কেউ কারো উপরে ডিপেন্ড করে না। তাহলে আমরা দুইটাকেই কি প্রিন্সিপাল বলতে পারি না? দুইটাকেই প্রিন্সিপাল বলতে পারি। তবে একটা আরেকটার কি কোঅর্ডিনেট ক্লজ, একটা আরেকটার কি ক্লজ?
কোঅর্ডিনেট ক্লজ এটা আমাদের বুঝতে হবে। তো এই যে সাবঅর্ডিনেট ক্লজ আছে এখানে ঝামেলা যত বেশি, তাই না? এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আমি সংক্ষেপে বলে যাব, ঠিক আছে? সংক্ষেপে বলে যাব, আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে? সংক্ষেপে বলে যাই, কারণ তারপরে আমাদের সেন্টেন্সের ক্লাসটাতে চলে যেতে হবে। বন্ধুরা, ক্লজ আপনাদেরকে চিনতেই হবে। আমরা যাই পড়তে যাই না কেন, আমরা যখনই ইংলিশ পত্রিকা বা যে কোনো কিছু ইংরেজি ডকুমেন্টারি পড়তে যাব, সেক্ষেত্রে আমরা দেখবো যে বাক্যের ভিতরে একাধিক ক্লজ। আপনি একাধিক ক্লজ যুক্ত বাক্য যদি পড়েই বুঝতে না পারেন, আপনি বলবেন কিভাবে? তাহলে এই ক্লজের যে জটিলতাগুলো আছে, অন্ততপক্ষে নর্মাল একটা ভিউতে আপনার জানতে হবে, এত ডিটেলস না জানলে, ঠিক আছে? তো সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে ঝামেলা বেশি ছিল। এই সাবঅর্ডিনেট ক্লজকে যে তিন ভাগে ভাগ করা যায় সেই বিষয়টা আমরা একটু বুঝবো। তো প্রথমত হচ্ছে নাউন ক্লজ। তো নাউন ক্লজ কি জিনিস? নাউন ক্লজ কি জিনিস চিনতে হলে আপনাকে প্রথমে নাউন জানতে হবে। নাউন কি জিনিস, নাউন কি করে? একটা বাক্যের নাউনকে নিয়েই সবকিছু হয়। নাউন সম্পর্কে বাক্যে তথ্য প্রদান করে থাকে। নাউনের পজিশন জানতে হবে, বাক্যতে নাউন কোথায় কোথায় বসতে পারে। একটা বাক্যতে নাউন বসতে পারে সাবজেক্টের জায়গায়, নাউন বসতে পারে অবজেক্টের জায়গায়। তাহলে এইরকম ভাবে নাউন ক্লজও হবে। নাউন একটা ওয়ার্ড হবে না, কি হবে? বাক্যের একটা অংশ হবে, যে অংশের ভিতরে ফাইনাইট ভার্ব থাকবে, যে অংশের ভিতরে কানেক্টর থাকবে। তো এরকম ভাবে নাউনের মতো যারা অ্যাক্ট করবে, অভিনয় করবে, তারাই হবে বাক্যের ভিতরে নাউন ক্লজ। আচ্ছা, একটা বাক্যতে নাউনকে কিভাবে ফাউন্ড আউট করতে হয়? নাউনকে ফাইন্ড আউট করা খুবই সহজ। আপনি বাক্যে ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করেন, তাহলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে গিয়ে নাউন। যেমন ধরুন, রহিম রিডস আ বুক। রহিম রিডস আ বুক। আপনারা সবাই কথা বলবেন না, অল্প কয়েকজন কথা বলবেন, তাহলে বিষয়টা শুনতে ভালো লাগবে। সবাই কথা বললে ভালো লাগবে না। এখানে আমরা রিডস কে প্রশ্ন করব কি দিয়ে? কে দিয়ে। আচ্ছা, কে বই পড়ে? অ্যান্সার আসে রহিম পড়ে। তাহলে এই রহিম একটা কি? নাউন। আচ্ছা, রহিম আচ্ছা কি পড়ে? একটা বই পড়ে, এটাও একটা নাউন। কারণ বাক্যে সাবজেক্টের জায়গায় নাউন বসতে পারে, অবজেক্টের জায়গাও নাউন বসতে পারে। তো বাক্যে সাবজেক্টকে ফাইন্ড আউট করতে হলে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। কে বই পড়ে? রহিম বই পড়ে। এখন আমি যদি বলতাম তারা বই পড়ে, তাহলে আমাকে কারা দিয়ে প্রশ্ন করতে হতো, আমরা সাবজেক্ট পেয়ে যাব। এখন আপনি যদি এই বাক্য থেকে অবজেক্টকে ফাইন্ড আউট করতে চান, আপনাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি বা কাকে আপনি কি দিয়ে প্রশ্ন করেন? রহিম কি পড়ে, অ্যান্সার কি আসবে বলুন তো? আপনারা কয়েকজন কথা বলুন, তাহলে সুন্দর হবে। অ্যান্সার কি আসে বলুন তো? রহিম কি পড়ে? বই। বই পড়ে। তাহলে বই একটা কি? নাউন। Object. তার অবজেক্ট, আর অবজেক্ট সবসময় কি হয়? একটা নাউন হয়। নাউন হয়। পৃথিবীর সকল বাক্যে কিন্তু অবজেক্ট থাকে না, আপনি সবসময় কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবেন না। যেমন ধরুন, হি গোজ টু মার্কেট। হি গোজ টু মার্কেট। এবার আপনাকে যদি জিজ্ঞেস করি যে সে কি যায়, অ্যান্সার কি আসে? না স্যার। না। তাহলে এই টু মার্কেটকে কি আমি অবজেক্ট বলতে পারবো? এটা না, কিন্তু স্যার। অবজেক্ট না। তাহলে এই বাক্যের ভিতরে এই টু মার্কেট অবজেক্ট না, মানে সব বাক্যে অবজেক্ট থাকবে না। এই জন্য এটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব, আর রিজটা কি? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, যাই হোক, অবজেক্ট হচ্ছে কি একটা নাউন। তাহলে অবজেক্ট কিভাবে বের করে? কি বা কাকে দিয়ে? আই লাইক হিম। আচ্ছা, আমি তাকে পছন্দ করি, আই লাইক হিম। আপনারা আমাকে বলুন তো, হিমটা কি আমরা অবজেক্ট বলবো? হিমকে বা আই লাইক হার দি, আমি যেহেতু ছেলে, জি স্যার। অবজেক্ট বলবো। কেন বলবো? স্যার ওই যে কি বা কাকে তারা প্রশ্ন তাকে যারা প্রশ্ন করে করবো। অ্যান্সার পেয়েছি তাকে, এই জন্য হার একটা অবজেক্ট, তাহলে এটা একটা প্রোনাউন, ঠিক আছে? তো এবার আমরা ক্লজ নিয়ে কথা বলি। এবার আমরা এখানে একটা বাক্য লিখেছি, আই লাইক, আমি পছন্দ করি, হোয়াট আই সি, যা আমি দেখি। তো এই বাক্যের ভিতরে ফাইনাইট ভার্ব দুইটা, একটা হচ্ছে লাইক আর একটা কি? সি। তাই না? দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটা ক্লজ, এখানে দুইটা ক্লজ। তাহলে এই যে অংশটা আছে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট না? এই বাক্যটা কি অর্থ নিজে নিজে প্রকাশ করতে পারবে বলুন তো? না। কখনোই পারবে না। যা আমি দেখি, এখন আমি আপনাকে বললাম যা আমি দেখি, আর কিছু বললাম না, হা হয়ে আপনার দিকে তাকায় আছি। আপনি বলবেন স্যার যা আপনি দেখেন কি হয়েছে দেখতে, আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলেন, আমি তো বুঝলাম না। আপনার কাছে এরকম মনে হবে যা আমি দেখি, ঠিক আছে? এখন আমি যদি বলি আই লাইক, যা আমি দেখি তাই পছন্দ করি, আমি সেটাই পছন্দ করি যা আমি দেখি, মানে আমার যা আমি দেখতেছি সবকিছু আমি কি করি? পছন্দ করি। বাক্যটা কিন্তু এবার ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে একটা বাক্যের ভিতরে সাবঅর্ডিনেট অংশটা আছে, এটা কি নাউন বলবো আমি, নাকি এটাকে অ্যাডজেক্টিভ বলবো, না অ্যাডভার্ব বলবো? এটা কিভাবে বুঝবো? একই রকম ভাবে বাক্যের প্যাটার্ন এই লাইককে প্রশ্ন করুন, আমি কি পছন্দ করি, অ্যান্সার কি আসবে? যা আমি দেখি। যা আমি দেখি। তাহলে এই পুরো অংশটা চলে আসে, পুরো অংশটা চলে আসে না? তাহলে এটাকে আমরা কি নাউন ক্লজ বলতে পারি না? বা অবজেক্ট হিসেবে বসেছে এটাও তো বলতে পারি। তাহলে এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন। এবার আসা যাক অ্যাডজেক্টিভের কথা। অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম গতকালকে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে?
নাউন এবং প্রোনাউন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে এখানেও অ্যাডজেক্টিভ ক্লজ কি করবে? কোন একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, তাহলে তারা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আচ্ছা, চেনার উপায় কি? নাউনের পর এই ধরনের ক্লজ দেখা যাবে, একটা নাউনের পরে আপনি এই ধরনের ক্লজ পাবেন, ঠিক আছে? এবং এই ক্লজটা নাউন সম্পর্কে একটা তথ্য দেয়, আমরা এই বাক্য থেকে এটা বুঝবো। হি ইজ দ্য ম্যান, সে হচ্ছে কি একটা কি মানুষ, হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে কিনা কি করেছিল? গতকালকে এসেছিল। আচ্ছা, এবার একটু দেখুন এই বাক্যতে ফাইনাইট ভার্ব কয়টা? আচ্ছা, ফাইনাইট ভার্ব কয়টা আমরা জিজ্ঞেস করি, আমরা যদি শামীম ভাইকে জিজ্ঞেস করি, শামীম ভাই আপনি আমাকে বলুন তো এখানে ফাইনাইট ভার্ব কয়টা? আচ্ছা, আপনারা কেউ ট্রাই করেন, ভার্ব কয়টা, মানে মূল ভার্ব কয়টা? আপনি জুম করতে পারবেন, আপনারা যারা আমার ক্লাস দেখছেন আপনি আঙ্গুল দিয়ে এরকম করেন, আঙ্গুল দিয়ে হ্যাঁ, দুইটা ভার্ব। কে কে বলুন তো? ইজ আর কেম মাশাআল্লাহ, খুব ভালো। ইজ আর কেম। আচ্ছা, টেন্স বোঝার জন্য খুবই জরুরি, টেন্স বোঝাটা বাক্যে খুবই জরুরি। আমরা যদি টেন্স বুঝতে না পারি, বাক্যতে টেন্স যদি না পারি, আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? ঠিক আছে, আপনি বাক্য তৈরি করবেন কিভাবে? এই জন্য টেন্স, ভার্ব, সেন্টেন্স এগুলা জানা জরুরি, ঠিক আছে? আর সেন্টেন্স জানতে হলে পার্টস অফ স্পিচ জানতে হবে, তা না হলে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন? একটার সাথে আরেকটা লিঙ্কড, এভাবে ডে বাই ডে পড়ুন, হয়ে যাবে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব দুইটা, এটা টেন্সের নিয়ম মেনেছে, এটাও একটা বাক্যের ফাইনাইট ভার্ব, কিন্তু এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, যে কিনা গতকালকে এসেছিল। আমি এই অংশটা ছাড়া এটা তার মিনিং পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে না। যে কিনা গতকালকে এসেছিল, আমি এতটুকু বলে আর কিছু বললাম না, তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, স্যার যে গতকালকে এসেছিল কি হয়েছে? তারপরে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যাবে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা ফাইন্ড আউট করব এই সাবঅর্ডিনেট ক্লজটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ। তো আমরা একটু দেখতেছি, এই যে হু কানেক্টর আছে, হু কেম হিয়ার ইয়েস্টারডে মানে যে গতকালকে এসেছিল, এই যে বলতে আমি যাকে বুঝিয়েছি সে কিন্তু একটা ম্যান। তাহলে এখানে এই পুরো অংশটা কি এই মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে না? জি স্যার। তাহলে যেহেতু নাউন সম্পর্কে একটা তথ্য দিয়েছে, তাহলে সে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না? তাহলে এটা অবশ্যই একটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ সে নাউন সম্পর্কে কি দিয়েছে? তথ্য দিয়েছে। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তাহলে আমরা যে উপরে অনেকগুলো বাক্য দেখেছি, এই যেমন এখানে বলুন তো, রিনা বট আ পেন হুইচ ইজ কস্টলি, আমরা এই অংশটাকে কোন ক্লজ বলবো? যা কিনা মূল্যবান ছিল। অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ বলবো বলুন তো? কারণ সে রিনাকে মডিফাই করছে। না, রিনাকে করে নাই ভাইয়া, ভুল বলেছে। সে তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করেছে, তথ্য দিয়েছে। আচ্ছা, রিনা কি মূল্যবান নাকি কলমটা মূল্যবান? কলমটা মূল্যবান, তাহলে সে তার পূর্ববর্তী নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। তাহলে এই জায়গাতে এই ক্লজটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, ঠিক আছে? তাহলে এই পরবর্তী বাক্যতে আমরা আরেকটা বাক্য যে দেখেছিলাম, এখানে কোথায় ছিল? হুইচ ইজ রেড, যা কিনা মূল্যবান ছিল মানে লাল ছিল। এখানে বলুন তো হুইচ ইজ রেড কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, তাহলে সে কার সম্পর্কে তথ্য দিয়েছে? আমার রং লাল, মানুষের রং কি লাল হতে পারে? গরুর রং লাল, গরুর রং লাল, ঠিক আছে? তাহলে গরু সম্পর্কে তথ্য দিয়েছে। তাহলে এইভাবে নাউন সম্পর্কে যারা তথ্য দিবে তারা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝবো তো আমরা সব সময়? আচ্ছা, বুঝবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা আরো কিছু বাক্য যখন দেখেছিলাম, যখন আমরা এই ক্লাসটা করতেছিলাম, কোনটা জানো? ফ্রেজ, এটা না, এখানে কোথায়? আচ্ছা, দ্যাট সেন্টেন্স, এই বাক্যটা দেখুন। এই বাক্যটা আমরা একটু ভালো করে বুঝবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যে কেন এটা জানা প্রয়োজন। আমি যদি এখন আইএলটিএস এর একটা বই আপনার সামনে রাখি, আপনি রাখেন, আপনার সামনে থাকলে খোলেন, বই খোলেন, বই খুলে দেখবেন বাক্যগুলোতে এইভাবে কানেক্টর অনেক, মানে বাক্যগুলো এইভাবেই লেখা, এই প্যাটার্নেই লেখা, ঠিক আছে? আচ্ছা, এবার আসুন আমরা বাক্য থেকে একটু বুঝবো। ইজ দেয়ার ইজ জাস্ট ওয়ান ফাইনাইট ভার্ব ইন আ সেন্টেন্স, যদি বাক্যের ভিতরে যদি বাক্যের ভিতরে কি থাকে? একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, একটা মাত্র ভার্ব থাকে, দ্যাট ভার্ব ইজ ফাইনাইট। একটা যদি ভার্ব থাকে, ওই ভার্বটা কি হয়? ফাইনাইট ভার্ব হয়। তাহলে এই বাক্যতে কয়টা ফাইনাইট ভার্ব? দুইটা ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে ইজ, আবার আরেকটা কি? ইজ। এবার আসেন, এখানে আমি দ্যাট যুক্ত করেছি। আচ্ছা, ওই ভার্বটাই কি হয় সেন্টেন্সের মধ্যে? ওই ভার্বটা কি হয়? ফাইনাইট ভার্ব হয়। তাহলে এই দ্যাটটা কার সম্পর্কে তথ্য দিয়েছে? এই ভার্ব সম্পর্কে তথ্য দিয়েছে, তাই না? তাহলে এই অংশটাকে আমরা কোন ক্লজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বাক্য এভাবেই বড় করতে হয়, এটাই হচ্ছে প্যাটার্ন, বাক্য বড় করা। ওকে, আচ্ছা, তাহলে আমরা আগের অংশটাতে আরেকটা কি রয়েছিল? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মেবি।
কোন অংশে ছিল, এই যে- কোন পেজে ছিল? আচ্ছা, জি, এরপরে অ্যাডভার্ব ক্লজ রয়ে গিয়েছিল, তাই না? চলেন অ্যাডভার্ব জি। ক্লজটাও এক ঝলকে দেখে নিই, তারপর আলোচনায় চলে যাব। পরের বিষয় তো আপনাদের কাছে একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। পরের ক্লাস আর আমার করতে হবে না, বাকি অংশ আপনারাই করবেন, আমি জিজ্ঞেস করবো আপনারা বলবেন, ঠিক আছে? জি ভাইয়া, অ্যাডভার্ব ক্লজ, ইনশাআল্লাহ। অ্যাডভার্ব সাধারণত কি করে বলেন তো? অ্যাডভার্ব সাধারণত আমরা কখন, কোথায়, কিভাবে কাজ করি সেটা ভাইয়া, বলি। সবাইকে মডিফাই করেন, বোঝা যাচ্ছে আচ্ছা, না। মিউট করে দিচ্ছি, মিউট করে Mute কথা করেন, বলছি। হ্যাঁ। হ্যাঁ, অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ বাক্যতে একটা সাবজেক্ট মানে একটা ভার্ব কখন, কোথায়, কিভাবে হচ্ছে এই বিষয়টা সে ডেসক্রাইব করে, ঠিক আছে? একটা বাক্য থেকে অ্যাডভার্ব চেনা যায় কিভাবে? বাক্যকে আপনার ভার্বকে প্রশ্ন করতে হবে, ভার্বকে কখন, কোথায়, কিভাবে দিয়ে। আপনি ভার্বকে যখন কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাবেন সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন ধরুন আই গো দেয়ার, আমি সেখানে যাই। আমি কোথায় যাই, গোকে প্রশ্ন করেন, সেখানে যাই, তাহলে দেয়ার একটা অ্যাডভার্ব। আই রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াই। আপনি প্রশ্ন করেন ভার্বকে, আমি কিভাবে দৌড়াই, দ্রুত দৌড়াই। ফাস্ট একটা কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব গুলো আমরা ভার্বটা কিভাবে করি, কোথায় যাই, কিভাবে যাই, এই বিষয়গুলো ডেসক্রাইব করতে পারে। ভার্বকে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়। ঠিক এইরকম ভাবে আমরা যখন বাক্যের ভিতরে ক্লজের উপস্থিতি দেখব, আমরা সিম্পল ভার্বটাকে মানে যেটা সিম্পল সেন্টেন্স আর কি, মানে যেটা প্রিন্সিপাল ক্লজ, সেই ভার্বের বাক্যের ভার্বকে কি করব, এই কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাই, তাহলে সেই অংশটাকে আমরা কি বলবো? আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাহলে চলুন আমরা উই স আ লায়ন, আমরা একটা সিংহ দেখেছিলাম। when he went to the zoo, যখন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, এই অংশটা কি নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ, এটা একটু বোঝার চেষ্টা করি। উই সা আ লায়ন, আমরা কি দেখেছিলাম? একটা সিংহ দেখেছিলাম। এই সাউকে জিজ্ঞেস করেন স, আমরা দেখেছিলাম, আমরা কি দেখেছিলাম? কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার আসবে না, কি দিয়ে প্রশ্ন করলে আ লায়ন অ্যান্সার আসবে। তাহলে আমরা কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করি। আমরা কখন দেখেছিলাম, আমরা একটা সিংহ কখন দেখেছিলাম, উত্তর চলে আসবে যখন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। আপনি আমাকে যদি প্রশ্ন করেন স্যার আপনি একটা সিংহ কখন দেখেছিলেন, এখন আমি আপনাকে উত্তর দিলাম যখন আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন দেখেছিলাম, আপনি কিন্তু আমার উত্তর পেয়েছেন। তাহলে এই বাক্যতে এই সকে কখন দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার চলে আসে, তাহলে অবশ্যই এই ক্লজটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি নিশ্চয়ই আপনারা এবার ক্লজ বুঝতে পেরেছেন, ঠিক আছে? আমরা এতক্ষণ ক্লজ পড়েছি, এখন আমরা আবার পূর্বের আলোচনায় চলে আসবো কি কম্পাউন্ড সেন্টেন্সে, ঠিক আছে? এখন আপনারা বাকি অংশটা আমার চেয়ে ভালো বুঝতে পারবেন, আমি বললেই আপনারা ধরতে পারবেন। আ কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান, এমন ধরনের একটা সেন্টেন্স হুইচ হ্যাজ টু অর মোর প্রিন্সিপাল ক্লজ, যে বাক্যগুলোতে দুইটা বা তার চাইতে বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে। is মানে the independent clause can be joined by a coordinating conjunction. independent clause মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, মানে স্বাধীন ক্লজটা জয়েন হয় একটা কনজাংশনের মাধ্যমে। সেই কনজাংশন গুলো কারা? এই যে এরা, এই কনজাংশন গুলো আপনি বাক্যে খুঁজে পাবেন। আচ্ছা, অর বায়াস সেমিকলন দ্বারাও যুক্ত হতে পারে। একটা এক্সাম্পল গুলো এখান থেকে একটা দেখাই, আপনারা এখানে একটা এক্সাম্পল লক্ষ্য করে দেখুন। আই ড্রিঙ্ক গ্রিন টি বাট দে ড্রিঙ্ক কফি, আমি গ্রিন টি চা পান করি কিন্তু তারা কফি পান করে। এটা কিন্তু দুইটা বাক্য ছিল, কারণ বাক্যতে দুইটা ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে ড্রিঙ্ক আর একটাও হচ্ছে ড্রিঙ্ক। আমরা দুইটা বাক্যকে কানেক্ট করেছি বাট দ্বারা। এবার লক্ষ্য করে দেখুন বাক্যের ভিতরে দুইটাই স্বাধীন বাক্য। আমি যদি আলাদাভাবে বলি আমি চা পান করি, আপনি আমার কথা বুঝতে পারবেন এই অংশ না দিলে। আমি যদি বলি তারা কফি পান করে, আমি এই অংশ দিলাম না, তাহলেও আপনি আমার কথা বুঝতে পারবেন। অর্থাৎ দুইটা বাক্যই আলাদা আলাদা ভাবে লিখলেও আমি পারতাম, কিন্তু আমি দুইটা বাক্যকে একসাথে বললে বাক্যটা শুনতে ভালো লাগবে। আই ড্রিঙ্ক টি বাট দে ড্রিঙ্ক কফি, আই লাইক টি বাট ইউ লাইক কফি। ঠিক আছে, এভাবে দুইটা বাক্যকে কানেক্ট করেছি বাট দ্বারা। যেহেতু দুইটা বাক্যই স্বাধীন, কেউ পরাধীন নয়, তাহলে এটা অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, ক্যাটস আর গুড প্যাটস, ক্যাটস কি খুব চমৎকার মানে ভালো প্রাণী। ফর দে আর ক্লিন, এই জন্য তারা কি পরিষ্কার থাকে। অ্যান্ড আর নট নয়েজি, এবং তারা কি না আপনাকে বিরক্ত করবে না। ঠিক আছে, এই বাক্যতে তিনটা ক্লজ, এই যে আর একটা অংশ, তারপরে আপনার এই আরেকটা অংশ এবং এই আরেকটা, তিনটা ফাইনাইট ভার্ব। তিনটা বাক্যকেই আমি যদি আলাদা আলাদা ভাবে বলি কোনো সমস্যা হবে না। যেমন আমি যদি বলি ক্যাটস আর গুড প্যাটস, বাক্যের অর্থ আপনি বুঝতে পারবেন। দে আর ক্লিন, এটার অর্থ আপনি বুঝতে পারবেন। আর দে আর নট নয়েজি, এটার অর্থ আপনি আলাদাভাবে বুঝতে পারবেন। তাহলে তিনটা বাক্যকে কানেক্ট করেছি ফর দ্বারা এবং কি দ্বারা, এন্ড দ্বারা। তাহলে এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ একাধিক ক্লজও থাকতে পারে। তো তারা যে সকল কনজাংশন গুলো দ্বারা যুক্ত থাকবে সেটা মনে রাখার সহজ একটা উপায় আছে, আপনারা এই সূত্র অ্যাপ্লাই করবেন। তারা যে সকল কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেই সকল কনজাংশন গুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন।
তাদের একটা ছোট্ট নাম আছে ফ্যান বয়েজ। আপনি এই ওয়ার্ডটা মানে এই ওয়ার্ডটা ভালোভাবে মনে রাখবেন। ফ্যান বয়েজের ফুল মিনিং হচ্ছে, ফ্যান বয়েজ কিন্তু আলাদা কোনো ওয়ার্ড না, এটা মনে রাখার একটা টেকনিক। ফ্যান বয়েজের এই যে এফ দেখতে পাচ্ছেন, এফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, এস মানে সো। অর্থাৎ আপনি যদি কোনো বাক্যের ভিতরে এই সকল কানেক্টর দ্বারা বাক্যগুলোকে কানেক্ট করেন তাহলে সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি এই ধরনের কানেক্টর থাকে তাহলে এই ধরনের কানেক্টর মনে রাখার উপায় কি? ফ্যান বয়েজের মাধ্যমে। আরো কিছু এক্সাম্পল দেখুন। হি ইজ রিচ বাট হিজ ব্রাদার ইজ পুয়ার। সে হয় গরিব কিন্তু তার ভাই কি? সে হয় ধনী কিন্তু তার ভাই গরিব। এই বাক্যতে কানেক্টর বাট, এই যে বাট ছিল। এবার লক্ষ্য করে দেখুন এখানে ফাইনাইট ভার্ব ইজ আবার ইজ, তাহলে এখানে দুইটা ক্লজ। এখন আমরা যদি বাক্য দুটাকে আলাদাভাবে লিখি, সে হয় ধনী, বাক্যের অর্থ কিন্তু ক্লিয়ার। এবার আবার আমি যদি বাক্যটাকে এই অংশটাকে আলাদা করে লিখি, হিজ ব্রাদার ইজ পুয়ার, তার ভাই গরিব, এটার অর্থ আপনি আলাদাভাবে বুঝতে পারবেন। তাহলে কেউ কি কারো উপরে ডিপেন্ড করছে? আমরা একজনকে নিয়ে আসি, রাজু ভাইকে নিয়ে আসি। রাজু ভাই চলে আসুন লাইনে। রাজু ভাই আসুন, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে আচ্ছা রাজু পাচ্ছি। ভাই আপনি আমাকে বলুন তো, হিজ ব্রাদার ইজ পুয়ার, তার ভাই গরিব, বাক্যটা কি আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে? হিজ ব্রাদার ইজ আমি আপনাকে বললাম যে আমার ভাই খুব গরিব, আপনি আমার বাক্যের অর্থ বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আমি এখন আপনাকে বললাম সে খুব ধনী, আপনি আমার বাক্যের অর্থ বুঝতে পারছেন? জি। তাহলে বলুন তো এই পুরো বাক্যের ভিতরে কেউ কি কারো উপরে ডিপেন্ড করে? হিজ রিচ বাট কেউ কারো উপরে ডিপেন্ড করে না, ভরসা করে না। হ্যাঁ, তাহলে দুইটাই কি স্বাধীন বাক্য না? স্বাধীন বাক্য, দুইটাই হ্যাঁ। সিম্পল বাক্য, কিন্তু দুইটাই সিম্পল বাক্য এবং স্বাধীন বাক্য। ঠিক আছে, তাহলে অবশ্যই এই দুইটা একটা আরেকটার উপর ডিপেন্ড না করা, এগুলো হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং কানেক্টর আছে বার। তো আমরা এইভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে এই ওয়ার্ডগুলো দিয়ে কানেক্ট করব। পরবর্তী বাক্যগুলো দেখে নেন। ব্রিং ইউর বুক, তোমার বইটা নাও, এন্ড ওপেন এট পেজ 20, এবং 20 নাম্বার পেজটা ওপেন করো। এই এন্ড যুক্ত করেছে। আপনি চাইলে বাক্য দুটাকে আলাদা করতে বলতে পারতেন যে ব্রিং ইউর বুক ডট ওপেন ইউর পেজ 20। এভাবে আলাদা আলাদা 10টা বাক্য তৈরি করা না, মানে করার চেয়ে একটা মানে দুইটা বাক্যকে কানেক্ট করে বলা অনেক ভালো, শুনতে ভালো লাগবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এন্ড আই ফাউন্ড হিম, এবং আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আপনি চাইলে বাক্য দুইটাকে আলাদা করে এইভাবে লিখতে পারতেন, আই ওয়েন্ট দেয়ার, আই ফাউন্ড হিম। শুনতে কি ভালো লাগবে বলেন তো? আই ওয়েন্ট দেয়ার আপনি বললেন, আই ওয়েন্ট দেয়ার এটা বললেন, তারপরে বললেন আই ফাউন্ড হিম, আলাদা আলাদা দুইটা বাক্য বললেন, কোনটা শুনতে ভালো লাগবে আপনার কাছে? আই ওয়েন্ট দেয়ার এন্ড আই ফাউন্ড হিম শুনতে কিন্তু ভালো লাগছে। তাহলে এইভাবে আমরা ছোট ছোট বাক্যগুলোকে কানেক্ট করব। কানেক্টর গুলো কি? এই ধরনের এন্ড বাট অর এগুলো দ্বারা, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এবং তখন সেটা কি হবে? কোন ধরনের বাক্য হবে? কোন ধরনের সেন্টেন্স হবে? সিম্পল নাকি কম্পাউন্ড? সিম্পল সেন্টেন্স হবে। এবার লাস্টের বাক্য, আপনারা কেউ একজন বলেন, রাকিব ইজ অ্যান অনেস্ট পারসন সো আই লাইক হিম ভেরি মাচ। এখানে সো কানেক্টর আসছে। দুইটা বাক্য কি স্বাধীন? দুইটা বাক্য অবশ্যই স্বাধীন বাক্য। সে একজন কি সৎ লোক, আমি তাকে খুব পছন্দ করি, এটাও স্বাধীন। কেউ কারোর উপরে ডিপেন্ড করে না, কিন্তু আমরা এখানে বাক্যে কানেক্টর এনে দুইটা বাক্যকে একটা বাক্য বললাম। তো রাকিব ইজ অ্যান অনেস্ট পারসন সো আই লাইক হিম ভেরি মাচ, তাহলে এটা একটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কানেক্টর সো আসছে। তো এটা মনে রাখার উপায় কি? ফ্যান বয়েজ, তাই না? আচ্ছা, আপনারা একবার এক ঝলক দেখে নিন। 1 মিনিট আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, এক ঝলক দেখে নিন। দেখেছেন? তো এর পরবর্তী অংশ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। খুবই সহজ। আ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা বাক্য যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কি, একটা থাকবে স্বাধীন বাক্য এবং একটা থাকবে পরাধীন বাক্য। ঠিক আছে, সেটাই হবে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান বি জয়েন্ট বাই আ কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে সেটা যুক্ত হবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, যেগুলো মনে রাখতে হবে। যেমন আফটার, বিফোর, ওয়েন, হু, ইফ, দ্যাট, সিন্স, দ্যাট, আরো অনেক আছে। কিছু লিস্ট আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, দেয়ার আর 3 কন্ডিশন ইন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে 3টা শর্ত। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ থাকবে। অবশ্যই প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ একটা থাকতেই হবে, এবং অন্তত পক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই থাকবে, মানে পরাধীন বাক্য। এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, কানেক্টিভ, মানে কানেক্টিভ থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, মানে এই এন্ড বাট অর ওরা বাদে, আফটার, বিফোর, ওয়েন, এগুলো দ্বারা। আমরা এই বাক্য থেকে একটু দেখব যে আপনার দেখুন এখানে একটা বাক্য আছে, এখানেও বাক্য আছে। দে নো ওয়েন আই উইল কাম, দে নো ওয়েন আই উইল কাম, তারা জানে কখন আমি যাব, তারা জানে কখন আমি যাব, মানে যখন আমি যাব, তারা জানে যখন আমি যাব। দ্য বয় হু ইনসাল্টেড ইউ উইল বি পানিশড, যে বালকটা তোমাকে অপমান করেছিল
তাকে কি করা হবে, পানিশড করা হবে। তাহলে এই বাক্যের ভিতরে কিন্তু আপনার কি আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে। আচ্ছা, আই নো ওয়েন আই উইল কাম, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এটা এই প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই অংশটা হচ্ছে গিয়ে একটা পরাধীন বাক্য, এবং আমি জানি এটা একটা স্বাধীন বাক্য। তাহলে এটা একটা কি কি বাক্য, এটা একটা কমপ্লেক্স বাক্য। ঠিক আছে, দ্য বয় হু ইনসাল্টেড ইউ উইল বি পানিশড, এই বাক্যটাকে আমি যদি এইভাবে না লিখি, এইভাবে লিখি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দ্য বয় will be punished who insulted you. আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখুন, এই বাক্যতে দুইটা ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে গিয়ে ইনসাল্টেড। আমরা লক্ষ্য করে দেখি এই অংশ ছাড়া হু ইনসাল্টেড ইউ, যে তোমাকে অপমান করেছিল, বাক্যে কিন্তু তার অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু বাক্যে যখন এই অংশটা যুক্ত করেছি, যে তোমাকে, আমি তাকে পানিশড করব, যে তোমাকে অপমান করেছিল, তাহলে এখন বাক্যের অর্থ ক্লিয়ার। তাহলে এই বাক্যের ভিতরে যেহেতু একটা পরাধীন বাক্য আছে, অর্থাৎ পূর্ববর্তী বাক্য ছাড়া সে তার অর্থ প্রকাশ করতে পারে না, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, অবশ্যই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সে আপনি দা বয়ের পরে যদি একটা ব্যক্তি সম্পর্কেই দুইটা তথ্য দেওয়া থাকে, তাহলে আপনি নাউন দিয়েই ওই দুইটা তথ্য কানেক্টর দিয়ে যুক্ত করে দিবেন। যেমন হু ইনসাল্টেড ইউ, যে তোমাকে অপমান করেছিল, এখানে আমরা এরপরে হু দিয়েছি, এই দা বয় সম্পর্কে সে তথ্য দিয়েছে, তাহলে এই অংশটুকু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে উইল বি পানিশড, এটা পরবর্তী দিয়েছি। তো একটা ব্যক্তি সম্পর্কে যদি আমরা দুইটা তথ্য দিই, তাহলে অবশ্যই সেগুলোকে আমরা কি দিয়ে কানেক্ট করব, আগে প্রথমেই হু দিয়ে কানেক্ট করে ফেলবো ব্যক্তিবাচক হলে, আর বস্তুবাচক হলে দ্যাট দিয়ে। আমি উপরে প্রথমে আপনাদেরকে যে সেন্টেন্সটা দেখিয়েছিলাম, এই বাক্যের ভিতরে দিস ইজ আ স্টোরি বুক, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, আই লাইক ইট ভেরি মাচ, তাহলে আমি বই সম্পর্কে কি দুইটা তথ্য দিয়েছি না, ওই বইটাকে আপনি ভালোবাসেন এবং এটা ইন্টারেস্টিং, তাহলে দিস ইজ আ স্টোরি বুকের পরে আমি দ্যাট দিয়ে কিন্তু বাক্যের বাকি অংশ বলেছি। ঠিক আছে, এইভাবে বলা যায় বাক্যগুলোকে। তাহলে এখানে আরো যে অংশ আমরা দেখিয়েছি, যেমন ধরুন আমরা যখন ক্লজ বুঝিয়েছি, ক্লজের মধ্যে যে বাক্যের অংশগুলো দেখিয়েছি সবগুলোই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স ছিল। যেমন ক্লজে আমরা যা যা বুঝিয়েছিলাম, ক্লজের অংশটা কোথায়, আচ্ছা ক্লজের অংশটা কোথায়, ক্লজের অংশ, আচ্ছা যেমন এগুলা। তাহলে আপনারা আমাকে বলুন তো, এই বাক্যগুলোকে কি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো নাকি কমপ্লেক্স সেন্টেন্স বলবো? এগুলো কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, কারণ এখানে পরাধীন বাক্য আছে। তাহলে যে সকল বাক্যগুলোতে আমরা পরাধীন অংশ পাবো সেগুলো কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা একটু কঠিন, তাই না? আর কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা একটু সহজ। তো আপনারা প্রথমে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার প্র্যাকটিস করুন, আস্তে আস্তে হবে, তাই না? আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, তো এরকম ভাবে আরো উদাহরণ দেখাতে চাচ্ছি। আমরা চাইলে মাঝে মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেটা বাক্যের শুরুতেও দিতে পারি। যেমন when I went there, যখন আমি সেখানে গিয়েছিলাম, I found him, আমি তাকে খুঁজে পেয়েছিলাম, আমি এভাবেও বাক্যটা কিন্তু লিখতে পারি। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ মানে পরাধীন বাক্য আগে হলে তারপরে একটা কমা দিতে হবে। এই জন্য আমরা এখানে কি দিয়েছি, কমা দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তারপরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। এখন আমি যদি উল্টো করে লিখতাম, আগে যদি এটা লিখতাম হতো, সেক্ষেত্রে এখানে কমার প্রয়োজন নাই, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে আরো অনেক এক্সাম্পল আছে। I'm extremely happy since I retired, যখনই আমি কি করেছিলাম, পৌঁছেছিলাম, আমি খুব কি ছিলাম, আমার সরি আমি যখন রিটায়ার্ড করেছিলাম, যখন আমি রিটায়ার্ড মানে ওই যে কাজ থেকে অবসর নিয়েছিলাম, তখন আমি খুবই কি ছিলাম, আনন্দিত ছিলাম। এই বাক্যতে সাবঅর্ডিনেট ক্লজ কি আছে? সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই আছে, এই যে সিন্স আই টায়ার্ড অংশ। হ্যাঁ, আর এটা কি অংশ? প্রিন্সিপাল অংশ। ঠিক আছে, প্রিন্সিপাল অংশ। ওকে, আচ্ছা, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য ডগ জাম্পড অন দ্য ল্যাপ হোয়াইল হি ওয়াজ ইটিং, যখন সে খাচ্ছিল। আমি এতটুকু যদি আলাদাভাবে বলি, বাক্য কি তার অর্থ প্রকাশ করতে পারবে? না। তাহলে এটা একটা সাবঅর্ডিনেট অংশ। আচ্ছা, যখন সে কি করেছিল, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অংশ। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। when he will come I know the time, যখন সে আসবে সেই সময়টা আমি জানি। তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাইদুর who arrange a live class every day is a teacher, মানে সাইদুর সম্পর্কে একটা তথ্য দিয়েছি, who arrange a live class every day, প্রতিদিন সে একটা করে লাইভ ক্লাস নিবে, সে হচ্ছে আমাদের শিক্ষক। তাহলে এখানেও সাবঅর্ডিনেট ক্লজ আছে, যে কি করে, প্রতিদিন ক্লাসের আয়োজন করে লাইভ ক্লাসে। তাহলে এটাও একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে আমরা কোন সেন্টেন্স বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ঠিক আছে, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্স বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আপনারা কিছু পয়েন্ট এগুলো সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আপনারা কমপ্লেক্স সেন্টেন্স প্র্যাকটিস করার জন্য অনেক রুলস স্ট্রাকচার আছে, এগুলো দেখতে পারেন, আর রিডিং করলে আসলে এগুলো হয়ে যাবে।
ঠিক আছে, রিডিং করলে এগুলো হয়ে যায়। যেমন ধরুন সো দ্যাট দ্বারা আপনি বাক্য যুক্ত করতে পারেন। ইফ ইজ ইটস ভেরি কোল্ড আই হ্যাভ টু পুট অন ওয়ান ক্লথ সো দ্যাট আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং আ কোল্ড। এই যে বাক্য, দুইটা বাক্যকে একটা বাক্যে কানেক্ট করেছে সো দ্বারা। এভাবে অনেক অনেক বাক্যগুলোকে কি করা যায়, কমপ্লেক্স সেন্টেন্সে কানেক্ট করা যায়। তো আমাদেরকে এভাবে ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। এখানে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দিয়েছি, মনে রাখার কিছু টেকনিক আমি এখানে বলতে চাই। এটা না, সরি, মনে রাখার কিছু টেকনিক আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। তো বন্ধুরা, আশা করি আজকের ক্লাসের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের আজকের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি। আজকে এই পর্যন্তই।